নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবার কাছে একটা অনুরোধ এবং একই সঙ্গে আমি কৃতজ্ঞতা জানাই আমার দর্শকদের, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন বা মাঝে সাঝে দেখেন। আপনারা আমাকে সহযোগিতা করছেন। আশা করি আপনাদের সহযোগিতা থেকে আগামী দিনেও বঞ্চিত হব না। আপনারা যে ডিভাইসেই আমার এই অনুষ্ঠান দেখুন না কেন, সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, সেটাতে ক্লিক করলেই আপনাদের সহযোগিতা আমার কাছে সরাসরি চলে আসবে। সামনে নির্বাচন, আপনাদের সহযোগিতাও তাই খুব জরুরি। দেখুন, রাজ্য বিজেপি ঘর গোছানোর চেষ্টা করছে। কতটা শেষ পর্যন্ত পারবে সেটা ভবিষ্যতই সেই প্রশ্নের উত্তর দেবে। বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছেন শ্রমিক ভট্টাচার্য। এখনো কিন্তু তিনি তার নিজস্ব টিম গড়ে তুলতে পারেননি। আমার যা ধারণা, নির্বাচনের আগে নতুন টিম তৈরি হবে না, পুরনো টিমই কাজ করবে। কিন্তু যারা অনেকে বসে গিয়েছিলেন বা কমিটিতে যারা ছিলেন না, তাদেরকেও নির্বাচনের আগে বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে। এই লক্ষ্যকে সামনে রেখেই 25শে ডিসেম্বর বাজপেয়ীজির জন্মদিন, যেটাকে বিজেপি সুশাসন দিবস হিসেবে পালন করে, দিল্লিতে অটল ক্যান্টিন চালু করেছেন তারা। কলকাতার ন্যাশনাল লাইব্রেরিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অডিটোরিয়ামে বিজেপির পুরনো নেতা কর্মীদের মধ্যে একটা মিলন মেলার আয়োজন হয়। আলাপ আলোচনা, পরস্পরের মত বিনিময়, খাওয়া দাওয়া। বহু পুরনো বিজেপির কর্মীরা, সাংগঠনিক পদে ছিলেন এমন লোকজন সেখানে ছিলেন। যেমন খুব পুরনো মানুষ প্রতাপ বন্দ্যোপাধ্যায়, উত্তর কলকাতার শ্যামবাজার অঞ্চলে থাকেন, তিনি ছিলেন। আমার অত্যন্ত পরিচিত এবং খুব ভালো সম্পর্ক আমার রিতেশ তিওয়ারি ছিলেন, রাজকমল পাঠক, রাজু ব্যানার্জি সহ আরো অনেকে ছিলেন। সায়ন্তন গিয়েছিলেন কেন আমি জানি না, দিলীপবাবু যাননি। এটা ঘর গোছানোর চেষ্টা। এবং সুনীল বানসাল ছিলেন। সাধু উদ্যোগ। কারণ বিজেপির সামনে এবারের নির্বাচন কার্যত বাঁচা মরার লড়াই। পরিস্থিতি আগের তুলনায় বিজেপির পক্ষে অনেকটা উন্নতি হয়েছে। এই মুহূর্তে ভোট হলে বিজেপি 120-25টা আসন তো পাবেই, কিন্তু শাসক তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের শতাংশের হার অনেকটা কমে দাঁড়িয়েছে, হয়তো এখন 2%। আইপ্যাকের সাম্প্রতিক রিপোর্ট বলছে যে তৃণমূল সব থেকে বেশি হলে 154টা পাবে। 154টা হচ্ছে আপার লিমিট, লোয়ার লিমিট কিন্তু অনেকটা কম। এবং বিজেপিও বিভিন্ন পেশাদার সংস্থাকে দিয়ে বছর ভর সমীক্ষা করায়। তারা সারা বছর বিজেপির হয়ে কাজ করে, বিভিন্ন রাজ্যে কাজ করে। তারা বলছে লড়াইটা এবার তুল্যমূল্য। হ্যাঁ, বিজেপির সাংগঠনিক দুর্বলতা আছে। উত্তরবঙ্গ, পূর্ব মেদিনীপুর, জঙ্গলমহল, পুরুলিয়ায়, নদিয়ায়, উত্তর 24 পরগনার একটা অঞ্চলে তারা শাসককে সমানে সমানে টক্কর দিতে পারে, কিন্তু অন্য অনেক জায়গায় বিজেপির সাংগঠনিক দুর্বলতা আছে। কিন্তু বিজেপির পক্ষে পপুলার সাপোর্ট আছে। রাতারাতি তৃণমূলের মতো সংগঠন তো করা যাবে না। যতটুকু সংগঠন আছে সেই সংগঠনকে সাফসুতরো করে, এবং যারা সাংগঠনিক দায়িত্বে আছেন এমনকি বুথ স্তর থেকে, তাদেরকে নির্বাচনের আগে দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে হবে। এটাই বিজেপি নেতৃত্বের বার্তা। দেখুন, পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা কেন্দ্র, তা 294 জনের বেশি তো প্রার্থী হবেন না, সবাই তো প্রার্থী হতে পারবেন না, এ তো সম্ভব নয়। অনেকেরই প্রত্যাশা থাকে যে আমি বিজেপির টিকিটে লড়বো, কিন্তু যারা টিকিট পাবেন না তারা যদি বসে যান, সেটা বিজেপির ক্ষতি এবং
ব্যক্তিগতভাবে তাদেরও ক্ষতি। বিজেপির মতো দলে সাংগঠনিক পদ, সাংগঠনিক দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ। সুনীল বানসাল, বিনোদ তাওড়ে এরা কখনো ভোটে লড়েছেন, কিন্তু দলের সাংগঠনিক কাঠামোয় তাদের গুরুত্ব অপরিসীম। এই বার্তাটাই দেওয়া। যে সুযোগ বিজেপির সামনে এসেছে, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি যেরকম, লড়াইটা সরাসরি তৃণমূলের সঙ্গে বিজেপির। বাম কংগ্রেস কোনো কোনো পকেটে, যেখানে সংখ্যালঘু অধ্যুষিত কয়েকটা জায়গায় হয়তো কিছুটা লড়াই করতে পারবে, কিন্তু বেশিরভাগ আসনে সরাসরি লড়াই হবে বিজেপির সঙ্গে তৃণমূল। এই আবহেই 25শে ডিসেম্বর ন্যাশনাল লাইব্রেরিতে বিজেপির পুরনো নেতা কর্মীদের যে মিলন, আমি মিলন উৎসব বলবো, সেটা খুবই তাৎপর্যপূর্ণ। দেখুন, কত রোহিঙ্গা বাদ যাবে, কত অনুপ্রবেশকারী বাদ যাবে, সেটা দায়িত্ব বিজেপির নয়, এটার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন সেটা করবে। বিজেপিকে এই বিষয়গুলোকে নিয়ে সরব হতে হবে এবং শুধু তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে পথে নেমে সাংবাদিক বৈঠক করে, হ্যাঁ, তার একটা তো অভিঘাত তৈরি হয়, কিন্তু বিজেপিকে যেটা করতে হবে, আগামী 10 বছরের রোড ম্যাপ। ক্ষমতায় আসলে তারা কি করবেন, একদম সেক্টর স্পেসিফিক। শিল্পে আমরা এই করব, কৃষিতে এই করব, শিক্ষাতে এই করব, পরিকাঠামোতে এই করব, কর্মসংস্থানের ক্ষেত্রে এই করব। দেখুন, স্বাস্থ্য ক্ষেত্রকে আমরা এইভাবে নজর দেব, আয়ুষ্মান ভারত চালু করব, লক্ষ্মীর ভান্ডারকে কাউন্টার করার জন্য অন্নপূর্ণা ভান্ডার চালু করব। কারা কারা তার উপভোক্তা হবেন, স্পষ্টভাবে বিজেপিকে বলতে হবে। এই যে উন্নয়নের পাঁচালী, অনেকে বলছেন ঢপের পাঁচালী নিয়ে তৃণমূল প্রচারটা তুঙ্গে তুলেছে। এই কলকাতার রাস্তায় দেখবেন অটো ঘুরে বেড়াচ্ছে, তাতে গান চলছে, দিদিমণির ঢপের পাঁচালীর আবৃত্তি চলছে। তা বিজেপিকে কিন্তু তৃণমূল বলছে আমরা 15 বছরে এই করেছি, বাংলার গর্ব মমতা, তা বিজেপিকেও কাউন্টার করতে হবে। এবং তাদের তো আর কোনো লিগ্যাসি ক্যারি করার ব্যাপার নেই, তারা একদম নতুন স্লেটে শুরু করবে। তাই তারা কি করতে চান সেটা বিশ্বাসযোগ্যভাবে মানুষের সামনে তুলে ধরতে হবে এবং ভারতীয় মুসলমানদের সমর্থন যদি পাওয়া যায়, রাষ্ট্রবাদী মুসলমানদের, সেই চেষ্টাটাও করতে হবে। একদম অ্যালিয়েনেট করে দিলে তো চলবে না। অন্যান্য রাজ্যে বিজেপি মুসলমান ভোট পায়, বিহারেও এনডিএ পেয়েছে। মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে মহাগঠবন্ধন মুখ থুবড়ে পড়েছে, এনডিএ ভালো ফল করেছে, মিম ভালো ফল করেছে। তাই মুসলমানরা বিজেপির দিকে একেবারে মুখ ঘুরিয়ে রয়েছেন এটা নয়। উত্তরপ্রদেশেও বিজেপি 10-12% ভোট পেয়েছিল মুসলমানদের, বিহারে তো পেয়েছেই। পশ্চিমবঙ্গে একদম মুসলমান ভোটটাকে আমার দরকার নেই বললে চলবে না। হ্যাঁ, শুভেন্দুবাবু বলেন আমরা চাই কিন্তু পাই না, কিন্তু চেষ্টা করতে হবে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক মুসলমানদের ভোট বিজেপিকে আনতে হবে এবং তাদের বলতে হবে যে এনআরসির আতঙ্ক, এই যে দাঙ্গার আতঙ্ক তৃণমূল পরিকল্পিতভাবে ছড়িয়েছে, তার বিরুদ্ধে কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে। 11 বছর কেন্দ্রে মোদী সরকার বা এনডিএ সরকার আছে, কোথাও দাঙ্গা হয়েছে? হয়নি তো। তাহলে এই দাঙ্গার জুজু, এই এনআরসির জুজু দেখিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার যে কৌশল তৃণমূল নিয়েছে, সেটাকে প্রতিহত করতে হবে। এবং কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প আছে, এটা ওয়েলফেয়ার স্টেট, কেন্দ্রীয় সরকারের সব প্রকল্পের সুবিধা সংখ্যালঘু মানুষ পান। ধর্মের ভিত্তিতে তো কেন্দ্রীয় সরকার কোনো বৈষম্য করে না, করবেও না। তো এটাকেও প্রচারে আনতে হবে। দেখুন, শুভেন্দুবাবুর মুখে দিলীপ ঘোষের কথা শোনা গেছে। আমার মনে আছে 2021 সালে নির্বাচনের আগে একটা সভায়
শুভেন্দুকে বলতে শোনা গিয়েছিল লাল মাটির দিলীপ ঘোষ আর বালু মাটির শুভেন্দু একযোগে লড়বে। পরবর্তীকালে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, দুজনের সম্পর্কে শীতলতা আছে, শৈত্য আছে, সে শৈত্য কাটেনি। কিন্তু শুভেন্দু বাবুর মুখে দিলীপ বাবুর নাম উচ্চারণ খুবই তাৎপর্যপূর্ণ। দেখুন, সুযোগ তো বারবার আসে না। সুযোগকে সদ্ব্যবহার করতে গেলে একটা ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরতে হবে। দিলীপ বাবু খড়গপুর থেকে নির্বাচনে লড়তে চান, খড়গপুরে হিরণ আছেন, একটা সমঝোতা করতে হবে। ওই যে বললাম, সুযোগ বারবার আসে না এবং সুযোগকে হেলায় উড়িয়ে দেওয়া সঠিক কাজ নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন বছরের শেষে। বিজেপি তাকে স্বাগত জানিয়ে 5,000 বাইক নিয়ে একটা মিছিলের পরিকল্পনা করেছিল। তবে যতদূর জানি, অমিত শাহ যেহেতু 29 তারিখ রাত্রে আসছেন, তাই এই বাইক মিছিলের পরিকল্পনা স্থগিত করা হয়েছে। তিনি দুরাত্রি কলকাতায় থাকবেন, ভগিনী নিবেদিতার বাড়ি যাবেন, গিরিশবাবুর বাড়ি যাবেন, হয়তো বলরাম মন্দিরে যাবেন, সায়েন্স সিটিতে কর্মী সম্মেলন করবেন এবং বিজেপির নানা স্তরের নেতাদের এবং জনপ্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন। অমিত শাহর কাছে চ্যালেঞ্জ। অঙ্গ কলিঙ্গ হয়ে গেছে, পড়ে রয়েছে বঙ্গ। প্রধানমন্ত্রী কি বলেছিলেন? বিহার জয়ের পর গঙ্গা পাটুলিপুত্র থেকে পশ্চিমবঙ্গের দিকেই বয়ে যায়। তাহলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবঙ্গের ব্যাপারে আশাবাদী, উৎসাহী এবং তারা কিন্তু চেষ্টার কসুর করবেন এবং বিজেপির রিসোর্সের কোনো অভাব নেই। রাজ্য নেতাদের বিবাদ ভুলে, গোষ্ঠীদ্বন্দ্বকে শিখিয়ে তুলে একযোগে নামতে হবে। আদিনব্য আবার কি? প্রতিটা রাজনৈতিক দলে বিভিন্ন ক্ষেত্রে মানুষ আসেন, বিভিন্ন দল থেকে আসেন। কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবো এই আশায় আসেন, কেউ পুরনো দলে কোণঠাসা রাজনৈতিক কর্মকাণ্ড করার স্পেস খুঁজছেন, আসেন। যেমন শুভেন্দুবাবু অতগুলো দপ্তরের মন্ত্রী ছিলেন, দুটো গুরুত্বপূর্ণ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, সব ছেড়ে তৃণমূলে এসেছিলেন। তিনি বলেছেন এই বিজেপিতে এসেছিলেন, সব ছেড়ে এসেছিলেন। সমীরবাবু বলেছেন শুভেন্দুবাবুকে আর ওইসব নিয়ে ভাবতে হবে না, তিনি বিজেপি পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এবং শুভেন্দুবাবুর জনপ্রিয়তাও বিজেপির মধ্যে এখন প্রচন্ড। এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কয়েক মাস আগে অমিত শাহ এসেছিলেন না, কর্মী সভা, যখন অমিত শাহ বললেন, শুভেন্দু যখন বিধানসভায় বক্তব্য রাখতে ওঠেন, মুখ্যমন্ত্রীর পায়ের তলার মাটি কেঁপে ওঠে। ভিড়ে ঠাসা নেতাজি ইন্ডোরে যেরকম হর্ষধ্বনি উঠেছিল, শুভেন্দু শ্লাঘাবোধ করতে পারেন। শুভেন্দু নিজেকে মানিয়ে নিয়েছেন বিজেপি ইকোসিস্টেমের সঙ্গে, অনেকেই মানিয়ে নিয়েছেন, কেউ কেউ মানাতে পারেননি, তাদেরকে মানিয়ে নিতে হবে। ওই যে বললাম, সুযোগ বারবার কিন্তু আসে না এবং সুযোগ হেলায় উড়িয়ে দিলে ইতিহাসও ক্ষমা করে না। ইতিহাসের বা সময়ের দাবি বাংলায় রাষ্ট্রবাদী সরকার গঠন। কারণ বাংলাদেশ সীমানা লাগোয়া রাজ্য, কি হচ্ছে বাংলাদেশে আপনারা সবাই জানেন। তাহলে একটা রাষ্ট্রবাদী সরকার যদি তৈরি না হয়, এই যে পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড, এই ধারণাটাই আগামী দিনে বিপন্ন হতে পারে। যেভাবে রাজ্যের শাসক দল খোলাখুলি তোষণের রাস্তায় গেছে, মানুষ এটা বুঝতে পারছেন। বাম কংগ্রেস অল্টারনেটিভ নয়। বামেরা 34 বছর, তার আগে কংগ্রেস, তৃণমূলের 15 বছর, সবাইকে মানুষ দেখেছে, সবাই কে কি করতে পারে সব জানে মানুষ। বামেরা রুটি কাপড়া মাকানের কথা বলছেন, 34 বছর আপনারা ক্ষমতায় ছিলেন, তা রুটি কাপড়া মাকানের সমস্যা সমাধানের গুরু দায়িত্ব আপনাদের কাঁধেও ছিল। একদিন দেখলাম সুজনবাবু বলছেন
স্বামী বিবেকানন্দকে কোট করে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো। স্বামীজির একটা উদ্ধৃতি যে প্রসঙ্গে বলেছিলেন সেই প্রসঙ্গটাকে সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করে বিবেকানন্দর এই কথাটা অনেকে বলেন। প্রথমে মনে রাখতে হবে বিবেকানন্দ বেদান্তের বংশীধারী, তিনি হিন্দু হৃদয় সম্রাট, তিনি সনাতনী সন্ন্যাসী। ভারতবর্ষ বিগত 5000 বছর ধরে যা ভেবেছিল তার প্রতীক পরমহংস শ্রীরামকৃষ্ণ। ভারতবর্ষ আগামী 2500 বছর ধরে যে পথে চলবে সেই পথের নির্দেশ দিয়েছেন স্বামী বিবেকানন্দ। তিনি বেদান্তের বংশীধারী, তিনি একজন হিন্দু সন্ন্যাসী। তার এই পরিচয়টাকে অস্বীকার করে বামপন্থীরা মিথ্যা ন্যারেটিভ তৈরি করছেন। আরে ধর্ম হচ্ছে আস্থার বিষয়, ধৃধাতুযুক্ত অনট প্রত্যয়। ধর্মকে আমরা ধারণ করি, ধর্মকে বাদ দিয়ে পথ চলা সম্ভব নয়। ভারতবর্ষের মতো দেশে যেখানে ধর্মের প্রতি আকর্ষণ, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে ভারতবাসীর মধ্যে, সেই ধর্মকে অস্বীকার করে রাজনীতিও করা যায় না, সমাজও বদলানো যায় না। তাই বামপন্থীরা শূন্য, ভারতবর্ষ অচিরে বাম মুক্ত হবে। কেরলে বামেরা চলে গেলে আর বাম কোনোদিন এই দেশে ফিরবে না। তাই লড়াইটা এবার ধর্মরক্ষার লড়াই, সনাতনী হিন্দুদের মাথা উঁচু করে বেঁচে থাকার লড়াই। এ লড়াই কঠিন লড়াই, কিন্তু এ লড়াই জিততে হবে। এবং হিন্দুদের পক্ষে খোলাখুলি কোন রকম রাগ ঠাক না করে যদি কেউ সওয়াল করে, সে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ এই জন্যই যে 110 কোটি হিন্দু। নিজ ধর্মে স্থিতি, পরধর্মে সম্প্রীতি, অসুবিধা নেই তো। নিজ ধর্মে স্থিতি, সনাতন ধর্মে প্রীতি, পরধর্মে সম্প্রীতি, এটাই তো বিজেপি বলছে। তাই এই লড়াই কঠিন লড়াই হলেও এই লড়াই জেতা যায়, ঐক্যবদ্ধভাবে পথে নামতে হয়। সেই উদ্যোগে বিজেপি নিচ্ছে। সময় বলবে তাদের এই উদ্যোগ ফলপ্রসূ হবে কিনা। ফলপ্রসূ না হলেও এটা যে একটা জিনিস বলে যাই, এবারের লড়াইটা তৃণমূল বনাম বিজেপি, বাকি কেউ নেই, কোথাও কেউ নেই। ক্ষমতা দখলের জন্য যে ক্রিটিক্যাল মাসের দরকার, বিজেপি তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। সামনে আরো 3টে মাস আছে। 14ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে। ইলেকশন কমিশন এবার ছেড়ে কথা বলবে না। যে যে পদক্ষেপ তারা নেবে, দিদিমণি খেলা হবে বলে অত সহজে আর গোল দিতে পারবেন না। এবং বাংলার ওই সাইলেন্ট মেজরিটির সিংহভাগ এখন পরিবর্তনের আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করছেন। তাদের স্বপ্নকে সত্যি করার দায়িত্বও কিন্তু বিজেপির। সেই দায়িত্ব থেকে তারা যেন দূরে সরে না যায়, তাহলে ইতিহাস তাদের কিন্তু ক্ষমা করবে না।